আপনার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। পরিবারকে নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যে বিষয়টার জন্য আপনাদেরকে দেখেছি, প্রত্যেকবারই সেশনের পর, পার্লামেন্ট সেশন হওয়ার পর ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি লোকসভা এবং রাজ্যসভা এমপিকে নিজ নিজ ক্ষেত্রতে গিয়ে ওনারা সেই স্টেটের বা সেই কনস্টিটিউন্সির জন্য কি কি বিষয় পার্লামেন্টে লোকহিত তুলেছে সেই বিষয়ে প্রেস কনফারেন্স করে জনতাকে অবগতি করানোর দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির সুপ্রিম যে লিডারশিপ আছে ওনারা সিদ্ধান্ত করেছেন। আর সেই হিসাবে আমার প্রথম সেশনে আমি মিলিত হয়েছিলাম আপনাদের সঙ্গে, আর সেকেন্ড সেশনে আমি যেতে পারিনি কারণ তখন ত্রিপুরাতে অ্যাসেম্বলি ইলেকশন ছিল। আর তারপর থার্ড সেশন আপনারা সবাই জানেন, থার্ড সেশন लगभग 90% বিভিন্ন ইস্যুতে অ্যাডজর্ন ছিল। আর এই ফোর্থ সেশনে কিছু কিছু অ্যাডজর্ন হয়েছে, বিভিন্ন ইস্যু থেকে হাউস চলেছে। তো যে বিষয়গুলো আমি ত্রিপুরার সম্বন্ধে বা তুলেছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য আপনাদেরকে ডেকেছি এবং আপনাদের মাধ্যমে জনতার অবগতির জন্য যাতে সেটা যেতে পারে সেটাই আপনাদের প্রতি আমার আবেদন। বন্ধুরা, আমি মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা হয়েছি সেপ্টেম্বর 2022 থেকে। তো এই পর্যন্ত এমপি ল্যাড ফান্ড যেটা আমার কাছে রয়েছে 10টি প্রজেক্টে আমি টাকা দিয়েছি ত্রিপুরাতে। তার মধ্যে 3,60,60,268 কোটি টাকা, 3,39,60,268 যে ফিগার টাকাটা সেটা আমি দিয়েছি 10টি প্রজেক্টে। আর আমি ডিটেলস প্রজেক্টগুলির বিষয়ে এখানে বলবো না, প্রজেক্টগুলি ফোল্ডারের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে আপনাদের অবগতির জন্য। পার্লামেন্টে আমি কোশ্চেন তুলেছি, আমাদের এখানে 17টা কোশ্চেন আমি টোটাল তুলেছি, তার মধ্যে একটা স্টার্ট কোশ্চেন আর বাকি 16টা আনস্টার্ট কোশ্চেন। কোশ্চেনগুলির মূল বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে তুলে দেবো, আর তার সেগুলোরও ডিটেলস আপনাদের কাছে ফোল্ডারে চলে যাবে। প্রাইভেট মেম্বার্স বিল আমি একটা উঠিয়েছি, সেটা হচ্ছে কম্পালসারি টিচিং অফ লাইফস্টাইল অফ এনভায়রনমেন্ট ইন স্কুলস, মানে স্কুলের মধ্যে এনভায়রনমেন্টের উপর যে পড়াশোনাটা সেটা যাতে কম্পালসারি করেন তার জন্য আমি প্রাইভেট মেম্বার বিল এনেছি। সেটার ডিটেলসও আপনাদেরকে ফোল্ডারে পেয়ে যাবেন। স্পেশাল মেনশন, তার মধ্যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অ্যাপ আছে এখন, যেটার মাধ্যমে অতি সহজে আমাদের নজওয়ান ছেলেমেয়েরা যে কোনো ড্রাফটিং যে কোনো বিষয় উইদিন সেকেন্ডস পেয়ে যেতে পারে। তার মধ্যে শুধু ডেটা আর কিছু কিছু জাস্টিফাই করতে হয় সেটা ঠিক, কিন্তু এটা একটা বিরাট সুবিধা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাননীয় প্রধানমন্ত্রীজিও এই বিষয় সময় সময় বলেছেন, এতে আমাদের অফিসিয়াল কাজ হোক আর আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার বিষয়ে স্টাডির বিষয়ে তাতে সুবিধা পায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অ্যাক্টারিং ইন্ডিয়া প্রস্তুত করেছিলাম আমি স্পেশাল মোশনে। রিপিলিং অফ অ্যামেন্ডমেন্ট বিল, অনেকগুলো পুরনো আইনকে ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ আইন এখনো পর্যন্ত চলছে। তার মধ্যে অনেকগুলো আইন আমরা অনেক সময় জানি না, যেমন মনে করে ছোটো ছোটো বিষয় সেই পাইরেসি করা হয়। তার মধ্যে দেখা যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ফিল্ম তৈরি করা আছে 100 কোটি টাকা খরচা করে। অনেক লোক আছে, লাইটম্যান থেকে ক্যামেরাম্যান থেকে নিয়ে টেকনিশিয়ান সবাই তার মধ্যে পরিশ্রম করে, দেখা যায় যে প্যারিসি করে সেটা কোনো জায়গা দেখিয়ে সেটাকে লোকসান করে দেয়। তো পাইরেসিতে যেটা হয় সেটা ব্ল্যাক মানি হয়ে যায়, সেটা ভারতেও আসে না, আর যারা পরিশ্রম করেছে এদের কাছেও আসে না। আলটিমেটলি যে ফিল্ম লসে চলে যায়, লসে গেলে আলটিমেটলি প্রডিউসার থেকে নিয়ে ছোট্ট মানে অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাদের লোকসান হয়। তার জন্য এবার
একটা রিপিলিং বিল এসেছিল, লোকসভাতে আগে এসেছিল, রাজ্যসভাতে এসছে, সেটা পূরণ করে হয়েছে। আর এটার মধ্যে আরেকটা বিষয় আছে, আমি তার মধ্যে ভাগ নিয়েছিলাম। বিজেপি সরকারের যে ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ লিভিং, এটার উপরও বিল এসেছিল, সেটার মধ্যে আমি ভাগ নিয়েছিলাম। আমি তার মধ্যে বিষয় রেখেছি। আর আরেকটা পত্রাচার আমি করেছিলাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনারেবল মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ফর ডেভেলপমেন্ট অফ কৈলাসহর এয়ারপোর্ট। তার বিষয়ে আমি সময়ে সময়ে মুখ্যমন্ত্রী থাকাকালীন জমি বিষয় করেছিলাম, কিন্তু তারপরেও পত্রাচার করেছি, ওনার সঙ্গে দেখা করেছি। কিন্তু ওনারা স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ড চাইছিল, কিন্তু আমি ওনাকে আবার লিখেছি, স্টেট গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট 2,000 কোটি টাকা, 1,500 কোটি টাকা খরচা করে কৈলাসহর এয়ারপোর্ট নির্মাণের মতো ত্রিপুরা সরকারের কাছে ফান্ড নেই। আমরা জমিন দিতে পারবো, সেই বিষয়ে আমি অবগত করেছি। আমি আশা করি তাতে উনি পজিটিভ কোনো ব্যবস্থা করবেন। আমি একটা লেটার দিয়েছিলাম এই সেশনে, এমডি NHIDCL ফর স্পিডি রিপেয়ার অফ দ্য রোড, দ্য কানেক্টিভিটি অফ কুমারঘাট, কৈলাসহর, কমলপুর। সেই রোডটা প্রচণ্ড খারাপ, তার জন্য স্পেশালি কেয়ার করার জন্য আমি NHIDCLকে এমডিকে বলেছি। যেমন কোশ্চেনের মধ্যে আমি আনস্টার্ড কোশ্চেনের যে প্রথম যে কোশ্চেনটা আমার এসেছিল, সেটা 21/7/2023 এসেছিল। তার মিশন অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, MIDH, তার মধ্যে এসেছিল। তো সেই বিষয়ে আমি তুলেছি নর্থ ইস্টের ডেভেলপমেন্ট। তার মধ্যে 40% সাবসিডাইজ স্কিম রয়েছে। তো মানে নর্থ ইস্ট ত্রিপুরাতে কীভাবে করা যেতে পারে তার উপরে ডিটেলস উঠিয়েছি। আর তার মধ্যে বিশেষ করে যে কুইন পাইনাপেলের বিষয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। কারণ কি, আমি সবসময় যে চাইতাম যে ত্রিপুরার যে কোনো প্রোডাকশন হোক, ফ্রুট হোক, ভেজিটেবল হোক, হ্যান্ডিক্রাফ্টের হোক, সেগুলো যাতে হাউসে আলোচনা হয়, তখন কি হয় তার এক্সপোজার হয়। তো ডিটেলস বিশেষ করে ত্রিপুরার জন্য চেয়েছিলাম। তো আমি দেখেছি, সেগুলো আমি জানি না, সেগুলো ত্রিপুরাতে কুইন পাইনাপেলকে প্রমোট করার জন্য কী কী হয়েছে। তো সেগুলো বায়ার সেলার মিট হয়েছিল, 2020 জুলাই হয়েছিল। তারপর কুইন পাইনাপেলের কলকাতাতে 13 জুন 2018-তে, 1 জুলাই 2018 পর্যন্ত ত্রিপুরা ভ্রমণে কুইন পাইনাপেল ফেস্টিভ্যাল করা হয়েছিল কলকাতাতে। তারপর পাইনাপেল ফেস্টিভ্যাল প্রমোশন, পাইনাপেল হ্যাজ অর্গানাইজড দিল্লি হাটও, সেই বিষয়ে 2018-19 মে 2023 হয়েছিল। বায়ার সেলার মিট হয়েছিল প্রজ্ঞা ভবনে 26 সেপ্টেম্বর 2019-এ। 25-26 ত্রিপুরা ভবন কলকাতা হয়েছিল। কুইন পাইনাপেলের পোস্টাল ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা খাম তৈরি করেছিলাম কুইন পাইনাপেলকে দিয়ে, যাতে প্রমোট করা যেতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপোর্ট করেছে, আর সেটা আমরা করতে সক্ষম হয়েছিল। 31 ডিসেম্বর 2019-এ সাপোর্ট অফ পাইনাপেল এক্সপোর্ট, সেই বিষয়ে সোলার বেসড কোল চেম্বার এস্টাবলিশ করা হয়েছিল ত্রিপুরাতে কুইন পাইনাপেলকে প্রমোট করার জন্য। ফর প্রমোশন, কোয়ালিটি, মার্কেটিং as well as export of Tripura pineapple in integrated pack house in Tripura at Horticulture Research Complex Nagichara has been established. আপনার শুধু 5 কোটি টাকার উপর খরচা করে নাগিচড়াতে এটা কুইন পাইনাপেল প্যাকিং এর এস্টাবলিশমেন্ট করা হয়েছে।
একটা স্টার্ট কোশ্চেন যেটা এসেছিল, স্টার্ট কোশ্চেন তো কম আসে, স্টার্ট আসে। তার মধ্যে আমি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিকে প্রশ্ন করেছিলাম যে ত্রিপুরা বর্ডার ঘাটের বিষয়ে, কারণ বর্ডার ঘাটে ত্রিপুরা সবসময় লাভবান থাকে। বাংলাদেশের চাইতে আমাদের লাভটা বেশি হয় বর্ডার ঘাটে, যেটা বলে। কিন্তু কোভিডের সময় দেখা গেছে মেঘালয় হোক, মিজোরাম হোক, ত্রিপুরা সবগুলো বন্ধ হয়েছিল, কিন্তু পরবর্তী সময় মেঘালয় সবগুলো স্টার্ট হয়ে গেছে, ত্রিপুরাতে স্টার্ট করেনি। কমলা সাগর এটা স্টার্ট হয়ে গেছে, বাকিগুলো এখনো বাংলাদেশ তরফ থেকে অনেক কিছু আমরা বাংলাদেশ আমাদের বন্ধু শ্রীনগরটা তৈরি হয়ে গেছে, শ্রীনগরটা স্টার্ট হয়ে গেছে। আমার কাছে যেটা ডেটা রয়েছে যে কমলা সাগরটা লিখেছে দ্য বর্ডার has closed due to COVID. The matter with regard to the reopening the border is being pursued through diplomatic channel. Diplomatic channel के মাধ্যমে সেগুলো কথাবার্তা চলছে, কম সময়ের মধ্যে সেটা করার ব্যবস্থা করবে। যেটা উত্তর দিয়েছে শ্রীনগরটা তো স্টার্ট হয়ে 9/5/2023 থেকে শুরু হয়ে গেছে। কমলপুরে ফাউন্ডেশন স্টোন এগুলো হয়ে গেছে, কনস্ট্রাকশন ওয়ার্ক গোয়িং অন চলছে, কনস্ট্রাকশন ওয়ার্ক। রাগনা যেটা রাগনা আছে রেডি ফর ফাউন্ডেশন স্টোন লাইন সেরেমনি কনসেন্ট ওয়েটিং ফ্রম দ্য বাংলাদেশ সাইড থেকে তাদের কনসেন্ট আসলে ফাউন্ডেশন লাইন স্টোন শুরু করে দেবে। আমাকে ডাটা দিয়ে তো আর দেহলাবাড়ি খোয়াই নোলাটি মোজা ওখানে জমিন বাগেরা দিয়ে দিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ওটা নিয়ে সেগুলো করছে। মূলত বর্ডার হাটের উপর কোশ্চেন করেছি, কিন্তু আমাদের কিছু কিছু বর্ডার হাট আছে, একটা এখন চালু, বাকিগুলো বাংলাদেশ সাইড থেকে কিছু প্রবলেম আসছে। আমাদের সাইডে সবগুলো ওকে আছে, যে আমাদের পুরোনো যেগুলো চলার জন্য। কিন্তু আমি সেটাকে এমনিতেও লিখিতভাবেও বলেছি, বাংলাদেশ অ্যাম্বিসির সঙ্গেও অনেকটা সেই বিষয়ে আলোচনা আমার করা হয়েছে। আমি আশা করি সেগুলো খুব কম সময়ের মধ্যে আমাদের বর্ডার হাটগুলো চালু হবে, তাতে ত্রিপুরা মানুষের রোজগার বাড়বে। তা সেই হিসেবে মার্কেট ফর প্রডিউস ফার্মার্স অফ নর্থ ইস্টার্ন আরও কোনো কোশ্চেন করেছিলাম আমি। তো এই কোশ্চেনগুলো আমি 17টা কোশ্চেন 16টা আনস্টার্ট কোশ্চেন, একটা স্টার্ট কোশ্চেন এবং 2টি বিল এই সময় উঠিয়েছিলাম। আমি আশা করি এইগুলো ত্রিপুরার সাধারণ মানুষের ওভারঅল ডেভেলপমেন্ট, লাইভলিহুড, যে লাইফ আর বিজনেস ডেভেলপমেন্ট, তাতে সহায়তা হবে। কারণ কি আমরা যখন কাজ করি সেই বিষয়ে হিসাব নিকাশও করতে হয়, আর তার জানকারিও দিতে হয় যে আমরা কী করছি, কেন করছি, কারা কারা করছে, এবং ওভারঅল তার রেজাল্ট কী। কাজ করলে অনেক কাজের রেজাল্ট আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে আমরা যতগুলো স্কিম করছি উইথ টাইম বাউন্ড এবং উইথ রেজাল্ট, এই প্রথমবার ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বিভিন্ন স্কিমগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে এবং টাইম বাউন্ড ইমপ্লিমেন্ট হচ্ছে। এবং আমি মুদ্রা ব্যাংকের যে লোনগুলো, সেটা আমার জন্য, আমি অতটা ডেটা দেখিনি, কিন্তু আমার জন্য অনেকটা চমৎকৃত করছে যে ত্রিপুরার ছেলেমেয়েরা এত বড় মাত্রায় নিজেরা বিজনেস শুরু করেছে, ছোটো হোক শুরু তো করেছে। এটা একটা পুরো পজিটিভ দিক, কারণ আসাম মতো বড় স্টেটের সঙ্গে কম্পিটিশন করে ত্রিপুরা চিনিতে চলছে। আর বাকি ভারতবর্ষের 12টা স্টেট এখনো পেছনে রয়েছে ত্রিপুরা। এটা ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য একটা ভালো দিক। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আপনি যে এমপি ফান্ডে যে 10টা প্রজেক্টকে হেল্প করেছেন, এমপি ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, তার মধ্যে প্রজেক্ট দিয়ে দিচ্ছি আমি ডিটেলস। একটা হচ্ছে ফুড ওভার ব্রিজ ওভার দ্য সিসমা চারা নিয়ার কলাসুদ্দি আশ্রম, পশ্চিম নগাঁও আন্ডার কোলাঘাট্টাম। তার মধ্যে 50,51,000 টাকা, সেটা এই পুরোনো আগরতলা মতো কত ছোটো এটা দেওয়া হয়েছে ফুট ওভার ব্রিজ। এখানে গ্রাম থেকে যাওয়ার জন্য ট্রাইবেল বেল্ট আছে, অসুবিধা অনেক দিন যাবো, তার জন্য এটা দিয়েছি। আরেকটা হচ্ছে শ্রীমতী এখানে দেওয়া হচ্ছে প্রতাপগড়ে ঋষিদাস পাড়াতে কলোনিতে আন্ডার ওয়ার্ড নাম্বার 43 দেওয়া হচ্ছে। সেটা একটা কমিউনিটি সেক্টর, এই করার জন্য 30,68,000 টাকা দেওয়া হচ্ছে। আরেকটা দেওয়া হয়েছিল বাদারঘাটে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার 15,42,000 টাকা। আরেকটা কনস্ট্রাকশন অফ RC3 ড্রেন ফ্রম
Rajan Das House, Vaishnav Das House, Gazaria under ANC ward, 4,81,000 টাকা, আর একটা 33,81,000 টাকা দেওয়া হয়েছে কনস্ট্রাকশন অফ জিম অ্যান্ড লাইব্রেরি এট আমরন সংখ্যা ক্লাব এট আগরতলা। আর একটা আছে construction of number of double sail box culvert 3 mm into 3 mm KCP road এটা হচ্ছে নর্থে বিনয় দাসের কনস্টিটুয়েন্সিতে আছে পানিসাগরে, ওখানে 14,96,000 টাকা। আর একটা কনস্ট্রাকশন অফ লোকনাথ কমিউনিটি হল, তার জন্য 9,75,000 টাকা। কনস্ট্রাকশন অফ এডিশনাল ক্লাসরুমস ইন সাম্বু ইংলিশ মিডিয়াম স্কুল ধলাইতে, সেটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, 38,40,800 টাকা। আর আরেকটা দিয়েছি যেটা ওপেন জিমনেশিয়াম অপারেটিং 37,50,000 টাকা ফটিক চালাতে, এখানে আছে আমার কাছে। আর আরেকটা আছে হকার্স কল্যাণের জন্য দিয়েছিলেন 1,03,29,000 টাকা। হকার্স কল্যাণে অ্যাপয়েন্টি শুধু তাদেরই উপকার হবে না, যারা আমরা কাস্টমারও যে তাদেরকেও খুব অসুবিধা হয়, সাফোকেশন হয়, এসির জন্য করে দেওয়া হয়েছে। কারণ শীততাপ নিয়ন্ত্রিত হওয়ার কারণে কাস্টমারও উপকৃত হবে, আর শুধু আমরা আছি যেমন পার্লামেন্ট সেশন তো আমরা সবথেকে তার বাইরে কোশ্চেন, যেহেতু ইলেকশন ক্যাম্পেইনে চলে গেছে অলরেডি, ইকরামতা এখনো কাকে সমর্থন করবে এই কোনো তাদের তরফ থেকে কোনো কমিউনিকেশন নেই। আপনিও অলরেডি প্রচারে আছেন, আমি তো কাউকে বলেছি কাউকে আমি যাই আপনি না গেলে আমি কি করবো? আপনার আপনি যদি রিপিট দেখুন, আমি কালকে যা বলেছি নিউজ পেপারে তো আমি লিখেছি মোটামুটি সব জায়গাতে এসছি, ঠিক আছে। আমি আশা করি সকালবেলা উঠে একটু প্রিন্ট মিডিয়ার দিকে নজর দিন। আপনি তো প্রিন্ট মিডিয়ারই লোক, তো ইলেকট্রনিক্স মিডিয়ার এরা বলে এরা দিয়েছে, আপনার দেখা উচিত। বাকি দেখুন, এটাই আমি কালকে বলেছি, ওভারঅল ডেভেলপমেন্ট ফর ট্রাইবাল পিপল ও নরেন্দ্র মোদী, অমিত ভাই সার থেকে বেশি কেউ করেছে আমার তো মনে হয় না। বিশ্বাসে কৃষ্ণ মিলে, আর বিশ্বাসে শুধু কৃষ্ণ মিলে না, আমরা করে দেখিয়েছি নর্থ ইস্টে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য, চাই ইনফ্রাস্ট্রাকচারের হোক, আর যেটা আমাদের কাস্টমারি হোক, আমাদের কালচারাল যেটা আছে সেটা সবটাই এই সরকার করেছে। আমি সেটাই কালকে ভাষণে বলেছিলাম করে, যে আজকে যে কোনো ইস্যু বিষয়ে দেশের গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, তার আগে কোনোদিন সম্ভব হয়নি। এটা সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর। তো আর এমনি তো যে ইস্যুগুলো উঠানো হয় যে কেন্দ্র এটা করে, তো কেন্দ্র করবে, তো কেন্দ্র বিজেপি সরকার, কারণ সিপিএম আর কংগ্রেসের সেই বিষয়ে প্রশ্নই ওঠে না। সিপিএম তো খুব জোর জোর থেকে নেই, কংগ্রেসের প্রশ্নই নেই। তো সেই জায়গাতে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি, যদি কোনো ইস্যু তার এমন হয় যে কেন্দ্র সরকার সলিউশন করতে পারে, করলে তো ভারতীয় জনতা পার্টি করবে। এবং সেই বিষয়ে অমিত ভাই সাহের সঙ্গে লাস্ট উনি মিটিং করেছেন, দেখা করেছেন, শুনেছেন মাননীয় গৃহমন্ত্রী। তো সেই হিসাবে যে ওভারঅল ট্রাইবালদের ডেভেলপমেন্ট শুধু সেই জায়গায় নয়, ওভারঅল ত্রিপুরা ডেভেলপমেন্ট শুধু আমাদের কেন্দ্রে যে মোদী সরকার তার মাধ্যমে হবে বা হচ্ছে, এটা প্রমাণিত। আজকে একটা কোশ্চেন মুদ্রা লোনের বিষয়ে, অ্যাকাউন্টের বিষয়ে আমি তুলে ধরেছি, যে এত বড় মাত্রা অ্যাকাউন্টে এত বড় মাত্রায় বসা 13,000 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট হয়েছে ত্রিপুরার ছোট বড় সবার কাছে, এটা প্রমাণিত করেছে। সেই বিষয় তুলে, সেই দিক থেকে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য। আর যারা নর্থ ইস্টের ডেভেলপমেন্ট চায় তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে, এটা আশাবাদী মতা ইলেকশনে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে। আরে মাথা তো আমারও আছে, মথা আচ্ছা মাথা, কারণ কি ও কার সঙ্গে থাকবে কি করবে সেই বিষয়টা আমি বলবো না। আমি এতটা বলতে পারি যে জনজাতিদের সঙ্গে আমরাই আছি, ফিউচারও থাকবো, এখনো আছি। ওভারঅল ডেভেলপমেন্ট মাত্র মোদী, সেটা আমি বুঝি, এবং ত্রিপুরা মানুষ। আপনি গতকাল কিছু বক্তৃতা করেছেন, সেখানে বলছিলেন যে বিজেপি দল তথা আমরা বিভিন্ন সময়
মহারাজা প্রদ্যুৎ কিশোরের সঙ্গে কথা বলেছি, তার কাছ থেকে সাহায্য বিভিন্ন সময় পেয়েছি। তো কি ধরনের সাহায্যের কথা বলছিলেন, আর এই সাহায্য পাওয়া যাবে কি না? এবং সাহায্য তো মানে সাহায্য মতো তাদের পরিবারের কাছ থেকে যদি আমি দেখি, আমি যদি 1971 ওয়ারের দিকে তাকিয়ে দেখি, তো তাদের পরিবারের কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি। তৎকালীন মহারাজ ওনাদের রাজপ্রসাদ করে দিয়েছিলেন যে বাংলাদেশ থেকে যখন তৎকালীন পাকিস্তান থেকে রিফিউজি হয়ে যখন মহিলারা অত্যাচারিত হয়ে এসেছিলেন, তখন তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা পুরো রাজদরবার প্যালেস করে দিয়েছিলেন। এর চেয়ে বড় সাহায্য কি হতে পারে, যারা আমার মা বোনদের ইজ্জত বাঁচিয়েছেন যে মহারাজ। তো সেটা তো সাহায্য বলাটা হয়তো শব্দটা আমি ছোট করে দিচ্ছি, আমাদের জীবন দানও করেছে সেসব। তো স্বাভাবিকভাবে রাজ পরিবারের ডাইনেস্টি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি। এমনিতে যদি ইতিহাস আমি তুলে দেখি, আমার কাছে এখনো পর্যন্ত ত্রিপুরার মহারাজারা কোনো প্রজাদের উপর অত্যাচার করে তার কোনো ইতিহাস আমার কাছে বিশেষ নেই। হয়তো বা সব কিছু আমার জানা নেই, কিন্তু বিশেষ কোনো নেই, কারণ বিশেষ বড় কিছু হলে এটা সামনে চলে আসে। তো স্বাভাবিকভাবে সেই দিক থেকে আমরা বলতে পারি, কারণ ত্রিপুরাবাসী আজকে রাজতন্ত্র শেষ হয়ে গণতন্ত্র চলে এসছে। তো বিভিন্ন রাজা মহারাজা ভারতবর্ষে একসময় ছিল, এরাই শাসন করতো, দুনিয়ায় যেমন ছিল। তো এখন বিভিন্ন রাজা মহারাজা আবার ডেমোক্রেটিক পদ্ধতিতে এমপি এমএলএ হয়ে বা পঞ্চায়েতে হয়ে কাজ করছে। যখন পরিবর্তন হয় ধারার সময় চলতে হয়, তো মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য এখন কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, এখন ত্রিপুরা মাতার চেয়ারম্যান হয়েছেন, সেখান থেকে উনি ছেড়ে বিজয়াঙ্কলকে চেয়ারম্যান বানিয়েছেন। তো এগুলো চলতে থাকে, গোয়িং অন প্রসেস। স্যার, বর্ষনগরে এমন একটা জায়গা অন্য কোনো দলকে জিততে পারে, সিপিএম এই জায়গাটাকে দখল করে রেখেছিল। এই জায়গার উপনির্বাচনে আপনারা জয়টা নিয়ে কত ভালো হবে? ধনপুর তেমনই ছিল। ধনপুর যদি প্রতিমা ভৌমিক 2023-এর অ্যাসেম্বলি ইলেকশনে না জিততো, তাহলে ধনপুরের ইতিহাসও এটাই ছিল। বক্সনগরের ইতিহাস এত বেশি মানে ঐতিহ্যপূর্ণ নয় যেটা ধনপুরের ইতিহাস। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় মানিক সরকার মহোদয় এমএলএ হয়ে আসতেন এবং 20 বছর লাগাতার ওখান থেকেই রাজ্যের হেলথ মিনিস্টার হয়েছে, কমিউনিস্ট শাসনের লম্বা সময় ছিলেন। ওখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী সাহেব হয়েছেন, ওখান থেকে। তো ধনপুরের ইতিহাস আছে, লম্বা সময় কমিউনিস্টের ঘর ছিল এবং তাবর নেতা। আমি দুই নেতার যে নাম বললাম, দুইজনই কমিউনিস্টের সবচেয়ে বড় নেতা। তো ওনাদের কনস্টিটিউন্সিতে তো প্রতিমা ভৌমিক 2023-এর নির্বাচনে 3500-এর উপর ভোটে জিতেছে। তো এবারও আশা করি বড় মাত্রায় জনদেবতার আশীর্বাদ নিয়ে 2 সিটি ভারতীয় জনতা পার্টি নিশ্চিত হবে। আর এই সমীকরণ বলা হয় এখানে এত % মুসলিম, এত % হিন্দু, এত % ট্রাইবেল, এত %, এই পার্সেন্টেজ যখন জিত শুরু হয়ে যায় তখন পার্সেন্টেজ একটা প্যারামিটার হয়, কিন্তু এটা জিতের সবকিছু অঙ্ক আমি মানি না। 2008 আমি দেখেছি অনেকে আমাকে অনেক কিছু শিখিয়েছিল, এই প্যারামিটার হয়, এখানে এত গোটা এই হয়, কিন্তু সেগুলো সবগুলো ধ্বস্ত হয়েছে। আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার ত্রিপুরাবাসী বলছে এটা আমার চেয়ে বেশি। আপনি যে কথা বলছিলেন যে ট্রাইবাল ডেভেলপমেন্ট নিয়ে বিজেপি সরকার যে কাজের প্রতি দিলেন এখন, বা মোদী এবং শাহ সরকার এটা করতে পারে বিজেপি সরকারের কথা বললেন। তো এই প্রসঙ্গে আপনি গতকালের ভাষণে বক্তৃতাতে প্রদ্যুৎ কিশোর অমিত শাহের সাথে দেখা করেছিলেন, দিল্লিতে উল্লেখ করেছেন এবং বলেছিলেন যে ত্রিপুরা আমাদের ক্যান্ডিডেট দেয়নি বলে অপোজিশন পার্টিকে খুব আনন্দ দেওয়ার কারণ নেই। কোনোরকম আলোচনার পরিপ্রেক্ষিত আছে যে যারা প্রার্থী দেয়নি তাদের সেই ভোটটা বিজেপি পক্ষে যাবে, এমন কোনো আলোচনা আছে? দেখুন, কোনো পার্টি আলাদা আলাদা স্ট্যান্ড, পলিটিক্যাল স্ট্যান্ড আলাদা হতেই থাকে, ঠিক আছে। কিন্তু উনি যেটা আমি দেখি উনি উনি বলেছেন পার্টি তার জন্য করেছে জনজাতিদের উন্নয়ন, জনজাতির উন্নয়ন তো বিজেপি করছে। উনি যে বিষয়গুলো তুলছেন সেগুলো কেন্দ্র সরকারের কাছে যেতে হবে, গৃহ মন্ত্রণালয়ে যেতে হবে। তো সেগুলো গৃহমন্ত্রীর সঙ্গে উনি দেখাও করেছেন। এখন ভায়া কংগ্রেস হয়ে কি গৃহমন্ত্রীর কাছে যাবেন উনি, না সিপিএম কে কলেক্টর হয়ে যাবেন? তো আমার তো কোনো মতেই, আমিও বুঝি না, আর যন্ত্র সেটা মানবেন না। কারণ যখন উনি ডাইরেক্ট গৃহমন্ত্রীর কাছে পৌঁছে গেছেন, তো ভায়া রাস্তা করার কি দরকার আমার? এটা রাজনীতি বুদ্ধি আমার মনে হয়। তাহলে কি বলা যায় ত্রিপুরা
বৃষ্টিতে আসবে ত্রিপুরা যে বৃষ্টিতে ত্রিপুরার কথা খুব শীঘ্রই আসছে। দিদি ভবিষ্যৎ তো আমি নই, কিন্তু আমি এতটাই আমি রাজনীতি করি, ভারতীয় জনতা পার্টির কার্য করতাম। ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদ নিয়ে তাদের 2টা সিট জিতে, সেটা আমাদের সবার নৈতিক দায়িত্ব, কর্তব্য, সেটা আমরা করবো সবাই মিলে। আপনাদের সবার সহযোগিতা চাই। ডেমোক্রেসিতে জনতা সর্বোপরি, রায় তো বেসিক্যালি জনতাই দিল। যেই পরিস্থিতি যেটা আমি দেখছি সেটা আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির পক্ষে জনতা রয়েছে। এমন যে প্রভ্রমণ হওয়া যেটা সেটা পরিলক্ষিত হয়। একদিনে এসে আপনি সব কিছু বলে দিতে পারবেন, কিন্তু ডেটা তোমার কাছে রয়েছে। তো ডেটা আমি যেটা দেখছি যে আমার মনে হয় যেটা প্রথম অনুযায়ী মাঝারি জিতেছিল, তার থেকে বড় মাঝারি বিন্দুতে জিতবে। ইয়ং আছে, ছোট ছেলে আছে, মেহনত করতে পারবে। ওর বাবা একসময় হেডমাস্টার ছিল, মারোয়ারের বাড়ি দেখেছি আমি, পরে যাই বলছে বলছে। দেখা যায় একটা নজওয়ান ছেলে জিতে আসুক অ্যাসেম্বলিতে। এক্ষেত্রে যদি স্বাধীনতার ভোটে তীব্রমতার দেশের নির্বাচন তীব্রমতার হোমিও মোয়াদিয়া 8,000-এরও বেশি ভোট পেয়েছে। যদি তীব্রমতা আপনাদের সমর্থন না করে 8,000 ভোট যদি বিরোধী সুইং করে, তখন করে দিতে হবে। हर इलेक्शन तस्वीर আলাদা হয়। এই কারণে 8,000 ভোট পেয়েছিল, তাহলে তো সিপিএম বলতো 2013-তে আমরা তো এত ভোট পেয়েছিলাম, হ্যাঁ, তাহলে এত ভোট হওয়া উচিত ছিল। কিন্তু 2018 ইলেকশনে আমি দেখেছি সিপিএম যেখানে বড় মার্জিনে জিতেছিল সেখানে সিপিএম মানে পরাজয় হয়েছে। এটা ঠিক নয়, এক একটা ইলেকশন আলাদা আলাদা সমীকরণ নিয়ে আসে। যে সমর্থনটা এখন স্পষ্ট জানায়নি, তাই 8,000 ভোটের একটা হতো। আপনার হিসাবে হচ্ছে 8,000 ভোট, এটা ফিক্সড ডিপোজিট না, তো সুইং করতেই হবে। তার জন্য ফিক্সড ডিপোজিট না তো উইথ ইন্টারেস্ট ऐसा नहीं होता। আপনার ধারণা 8,000 ভোট সুইং করবে? হ্যাঁ, তাই 8,000 ভোটের যে যেটা বলছে, যেটা 2023-এর নির্বাচনে পেয়েছিল তাদের ক্যান্ডিডেট দেওয়ার কারণে, তো এখন এটা ক্যান্ডিডেট দেয়নি। প্রথম তো দফা ক্যান্ডিডেট দেয়, তো ক্যান্ডিডেট দেয়নি, তো এখন জনদেবতা তাই করবে কাকে ভোট দেবে। কেউ যদি ভাবে যে 8,000 ভোট আমার ভোট ব্যাংক, এটা আমার অ্যাকাউন্টে, এমন না, ভোট এমন হয় না। ভোট কোন দিকে কোন সময় সুইং করে কেউ বলতে পারে। আমরা আনুমানিক বলতে পারি ভোটটা যে দেখে এই ভোটটা এইদিকে যেতে পারে, আনুমানিক বলতে পারি, কিন্তু কেউ ফিক্সড ডিপোজিট করে দেবে। তো 2018 ইলেকশন আমি অনেক দেখেছি, আপনাদের সঙ্গে ছিলাম, সবাই বলেছে বিপ্লব দেব ঠিক 5টা সিট নিয়ে অপোজিশনে ভোট পেয়ে আর বেশি কিছু করতে পারবে না, কারণ আমরা তো ডিপোজিটেড ভোট, আমাদের ক্যাডার ভোট ডিপোজিটেড। আই নো উই নো এভরিথিং। আর আমাদের জন্য তো ভাই এটা ফিক্স, আমরা তো ইলেকশনে ভোট কিনে নিই। ভোট তো কিনেছে, যেমন জানার পরে দেখো যে ইলেকশন রেজাল্ট যখন এসছে, তো 12% ক্যাডার ভোটে বিজেপি জিতেছে। এই ভোটে যদি সুইং হয়, আমি হোপফুল অফ গেটিং দিস ভোট ইন ফেভার অফ বিজেপি। আমি তো বললাম যেটা প্রতিমা ভূমিক, যতটা আমি রাজনৈতিক অঙ্ক বুঝি, প্রতিমা ভূমিক যেই মার্জিনে জিতেছে তার চাইতে বেশি মার্জিনে জিতবে। অঙ্কটা কি হতে পারে সেটা এক্সিট আমি বলতে পারি। এখন इलेक्शन 2 दिन बाकी है। अगर 23 का रिजल्ट को आप देखते हैं तो जनजाति जो वोट है, क्या आपको लगता है कि फिलहाल वो जो मोह था अलग राज्य का, वहाँ से हटके अभी डेवलपमेंट की तरफ जा रहे हैं, और बीजेपी का जो आप क्लेम कर रहे हैं कि डेवलप कर रहे हैं जनजाति लोगों का, उसके ऊपर भरोसा बढ़ रहा है? देखिए, मैं आपको कहना चाहता हूँ, ऐसा मुझे कभी दिखा नहीं। जो भी इशू उन्होंने उठाया है, इसमें कहीं भी अलग राज्य का डिमांड मुझे कभी समझ में नहीं आया। और उनकी तरफ से भी ऐसा, मैंने पीडीसी के फर्स्ट जो इनके सेशन हुआ था, उन्होंने जो वर्णन किया था, इसमें कहीं भी ऐसा नहीं था। इसीलिए कुछ लोग इसको तोड़ मोड़ करके प्रस्तुत करता है, ऐसा मुझे लगता है। मैं जहाँ तक महाराज को जानता हूँ, प्रदीप सुमन को, वो उनका इतना ही है जो ट्राइबल्स को डेवलपमेंट के रास्ते में लाया जाए। तो मैं इनकी सोच को सम्मान करता हूँ, आदर करता हूँ। हम लोग भी ऐसा ही चाहते हैं, माननीय प्रधानमंत्री भी ऐसा ही चाहते हैं, चाहते नहीं, हम करके दिखा चुके हैं ऑलरेडी। तो इसलिए मेरा मानना है, जो देश के गृह मंत्री अमित भाई शाह
माननीय प्रधानमंत्री जी ये दोनों सक्षम है नॉर्थ ईस्ट को डेवलपमेंट करने के लिए। और सबसे बड़ी बात है कि डेवलपमेंट तभी आता है, आप डेवलपमेंट बोलने से नहीं होता, मुंह में बहुत कुछ बोली होता है। आपको डेवलपमेंट करने के लिए पहले पीस चाहिए, शांति चाहिए। अब जितना भी पैसा डाल दो शांति नहीं होगा, डेवलपमेंट नहीं हो सकता है। आज भी मैं जब किसी बिजनेसमैन को बोलता अगर के ऊपर प्लांट लगाओ वहां लगाओ, तो अभी भी पुराना कुछ छवि है त्रिपुरा का, तो बोलता है दादा हाँ क्या कोई प्रॉब्लम है, वहाँ जो एक्सट्रीमिस्ट वो है, हम नहीं त्रिपुरा में तो बहुत पीस है, कुछ नहीं है, आप कहीं भी आके करो। तो ये जो लोगों के मन में बैठा हो नॉर्थ ईस्ट में इंसर्जेंसी है, वहाँ जाएंगे तो हम पूंजी लगाएंगे, इन्वेस्टमेंट करेंगे, डूब जाएगा, तो ऐसा नहीं है, परिवर्तन हो चुका है। तो स्वाभाविक तौर पे हम सभी का दायित्व है, जाति जनजाति के लीडर्स डेवलपमेंट चाहते हैं तो पीस चाहिए, डेवलपमेंट चाहते हैं तो टेबल में बैठिए, डेवलपमेंट चाहते हैं तो इंडोर में टेबल में बैठ के बात करिए, वही समाधान है। रोड में समाधान नहीं है, ये मैं नहीं कहता हूँ, पूरी दुनिया में प्रमाणित। थैंक यू। वो कहाँ लगा है, नाश्ता करेंगे आपके